আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আবার আমি অনার্সের ক্লাস নিয়ে হাজির হলাম। আমি আইরিন জামান, প্রভাষক, প্রাণীবিদ্যা, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। গত ক্লাসে আমি তোমাদের অ্যাস্ট্রোপের চিন্তা পড়িয়েছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের টিনিয়া সিরিয়াল নিয়ে একটু আলোচনা করব। আশা করি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই বাসায় আছো, ভালো আছো এবং সুস্থ আছো, এবং আগামী দিনগুলোতেও অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তাহলে আমরা আজকে যে জিনিসটি প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে টিনিয়া সোলিয়ামের বাহ্যিক গঠন। টিনিয়া সোলিয়াম কোন পর্বের প্রাণী সেটা তোমরা সবাই জানো। টিনিয়া সোলিয়াম হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত সেস্টুরা শ্রেণীর অন্তর্ভুক্ত একটি প্রাণী। তাহলে টিনিয়া সোলিয়ামের হচ্ছে পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথিস এবং শ্রেণী বা ক্লাস হচ্ছে সেস্টুরা শ্রেণী। এই টিনিয়া শব্দটি একটি গ্রিক শব্দ, যেই শব্দটি হচ্ছে টাইনিয়া, TAINIA। এই গ্রিক শব্দটি থেকে এসছে, যেই শব্দটি বাংলা মানে হচ্ছে ফিতা আর ইংলিশ শব্দ হচ্ছে রিবন। এই ফিতাকৃমিটি দেখতে ফিতার মতো করে এর নাম হচ্ছে ফিতাকৃমি বা ট্যাপওয়ার্ম। ফিতাকৃমি বা ট্যাপওয়ার্ম বলে এটিকে অভিহিত করা হয়। ফিতাকৃমিটি মানুষ এবং অন্যান্য গৃহপালিত প্রাণীর দেহে পরজীবী, মানুষ এবং অন্যান্য গৃহপালিত পশুর দেহে পরজীবী হিসেবে বাস করে। তাহলে আমি একটু আবার বলছি, টিনিয়া সোলিয়াম হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত সেস্টুরা শ্রেণীর অন্তর্গত একটি প্রাণী। এই টিনিয়া শব্দটি গ্রিক টাইনিয়া শব্দ থেকে এসেছে, যে শব্দটির অর্থ হচ্ছে ফিতা বা রিবন। দেখতে ফিতার মতো বলে এই প্রাণীটিকে ফিতাকৃমি বা ট্যাপওয়ার্ম নামে অভিহিত করা হয়। এই টিনিয়া সোলিয়াম মানুষ এবং অন্যান্য গৃহপালিত পশুর দেহে পরজীবী হিসেবে বাস করে। পৃথিবীর সব দেশেই টিনিয়া সোলিয়াম অথবা যেটাকে আরেকটি নাম হচ্ছে যেটা হচ্ছে শূকরের কৃমি বলে অভিহিত করা হয়, এটি পাওয়া যায়। তবে সাধারণত যেসব দেশের মানুষ শূকরের মাংস বেশি ভক্ষণ করে সেসব অঞ্চলে এই টিনিয়া সোলিয়ামটি বেশি দেখা যায়। তাহলে এর ভৌগোলিক অবস্থানটা কি, যে পৃথিবীর সকল দেশেই মোটামুটি টিনিয়া সোলিয়াম বা এটার আরেকটি নাম হচ্ছে শূকরের প্রাণী নামে অভিহিত করা হয়, এটিকে পাওয়া যায়। তবে সাধারণত যেসব অঞ্চলের মানুষ শূকরের মাংস বেশি ভক্ষণ করে সে সমস্ত অঞ্চলে এই ফিতাকৃমিটি বেশি পাওয়া যায়। এখন আসি আমরা ফিতাকৃমির স্বভাব এবং বাসস্থান। টিনিয়া গণভুক্ত। তাহলে এখানে টিনিয়া সোলিয়াম, টিনিয়া হচ্ছে গণ আর সোলিয়াম হচ্ছে প্রজাতি। তাহলে এখানে বলা হচ্ছে যে টিনিয়া গণভুক্ত একাধিক প্রজাতি মানুষ এবং গৃহপালিত পশুর দেহে পরজীবী হিসেবে বাস করে। তাহলে কি বলা হচ্ছে যে টিনিয়া গণভুক্ত একাধিক প্রজাতির কৃমি মানুষ এবং অন্যান্য গৃহপালিত পশুর দেহে পরজীবী হিসেবে বাস করে। টিনিয়া তাদের জীবনচক্রে দুটি পোষকের দেহে সম্পন্ন করে। তাহলে টিনিয়া তাদের জীবনচক্র কটি পোষকের দেহে সম্পন্ন করে? দুটি পোষকের দেহে সম্পন্ন করে। একটি হচ্ছে মানুষ, এক্ষেত্রে মানুষ হচ্ছে প্রাথমিক পোষক বা প্রাইমারি হোস্ট। তাহলে মানুষ হচ্ছে কি প্রাথমিক পোষক বা প্রাইমারি হোস্ট, এবং শূকর হচ্ছে সেকেন্ডারি হোস্ট বা হচ্ছে তোমার মাধ্যমিক পোষক। তাহলে টিনিয়া সোলিয়াম তার জীবনচক্রে কটি পোষকের দেহ সম্পন্ন করে? জীবনচক্র দুটি পোষকের দেহ সম্পন্ন করে। একটি পোষক হচ্ছে মানুষ এবং একটি পোষক হচ্ছে শূকর। এবং মানুষ এখানে কাজ করে হচ্ছে প্রাইমারি হোস্ট বা প্রাথমিক পোষক হিসেবে, এবং শূকর কাজ করে হচ্ছে সেকেন্ডারি হোস্ট অথবা মাধ্যমিক পোষক হিসেবে। মানুষের অন্ত্রে, তাহলে এই যে মানুষকে সে কী হিসেবে ব্যবহার করছে? মানুষকে সে ব্যবহার করছে প্রাইমারি হোস্ট অথবা প্রাথমিক পোষক হিসেবে, এবং সেক্ষেত্রে মানুষের অন্ত্রে সে তার জীবনচক্রের পরিণত অংশটি সম্পন্ন করে। তার জীবনচক্রের পরিণত অংশটি সে কোথায় সম্পন্ন করে? মানুষের অন্ত্রে। এবং শূকরের মাংসে, যেখানে শূকরটা কাজ করে তার সেকেন্ডারি হোস্ট অথবা মাধ্যমিক পোষক হিসেবে, এই শূকরের মাংসে সে তার জীবনচক্রের অপরিণত ধাপসমূহ সম্পন্ন করে। এরা মানে হচ্ছে টিনিয়া সোলিয়ামরা অন্ত্রের মিউকাস পর্দার সাথে স্কোলেক্সের হুক দ্বারা আটকে থাকে। তাহলে টিনিয়া সোলিয়াম
কি করে, অন্ত্রের মিউকাস পর্দার সাথে স্কোলেক্সের হুক দ্বারা আটকে থাকে। স্কোলেক্স কাকে বলে আমি পরে বর্ণনায় আসছি। তাহলে এতটুকু যে স্বভাব এবং বাসস্থান আমরা করলাম, ততটুকুর মধ্যে আমরা দেখলাম যে টিনিয়া সোলিয়াম মানুষ সহ অন্যান্য গৃহপালিত জন্তুর পশুর দেহে ওরা পরজীবী হিসেবে বাস করে এবং টিনিয়া সোলিয়াম তাদের জীবনচক্র দুটি পোষকের দেহে সম্পন্ন করে। একটি পোষক হচ্ছে মানুষ, আর একটি পোষক হচ্ছে শূকর। মানুষের দেহে ওরা যেটা সম্পন্ন করে সেটা হচ্ছে, মানুষের ক্ষেত্রে কাজ করে হচ্ছে তোমার প্রাথমিক পোষক বা প্রাইমারি হোস্ট, এবং শূকর কাজ করে হচ্ছে মাধ্যমিক পোষক বা সেকেন্ডারি হোস্ট হিসেবে। এবং মানুষের অন্ত্রে তারা তাদের জীবনচক্রে পরিণত ধাপটা সম্পন্ন করে এবং শূকরের মাংসে তারা তাদের জীবনচক্রে অপরিণত ধাপটা সম্পন্ন করে। আচ্ছা, এবং এই টিনিয়া সোলিয়াম হচ্ছে অন্ত্রের মিউকাস পর্দার গায়ে, মানুষের অন্ত্রের মিউকাস পর্দার গায়ে স্কোলেক্সের হুক দ্বারা আটকে থাকে। আচ্ছা, এখন এখানে যেটা আমি যে চিত্রটি আমি এঁকেছি সেটি হচ্ছে টিনিয়া সোলিয়ামের বাহ্যিক গঠন। এই টিনিয়া সোলিয়ামের বাহ্যিক গঠনের মধ্যে আমরা কী কী অংশ দেখতে পাই? প্রথমে যে অংশটি চিত্রে দেখানো হয়েছে সেটি হচ্ছে স্কোলেক্স, তারপরে দেখানো হয়েছে গ্রীবা, তারপরে দেখানো হয়েছে অপরিণত প্রোগ্লটিড, তারপরটা স্ট্রবিলা, এরপর তার পরিণত প্রোগ্লটিড এবং সবশেষটা হচ্ছে গ্রাভি প্রোগ্লটিড। তাহলে এই চিত্রটি কিসের চিত্র? এই চিত্রটি যেটা আমরা দেখালাম সেটি হচ্ছে টিনিয়া সোলিয়ামের বাহ্যিক গঠন অথবা টিনিয়া সোলিয়ামের এক্সটার্নাল মরফোলজি। তাহলে আমি আগে বলেছি যে টিনিয়া সোলিয়াম মানুষের অন্ত্রে পরজীবী হিসেবে বাস করে। এরা দেখতে অনেকটা ফিতার মতো বলে এদের নাম হচ্ছে ফিতাকৃমি বা ট্যাপওয়ার্ম। এরা লম্বায় হচ্ছে 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই যে লম্বা শরীরটা দেখানো হচ্ছে, এরা কতটুকু লম্বা হতে পারে? 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরা পৃষ্ঠীয় এবং অঙ্কীয়ভাবে চ্যাপ্টা। বলা হচ্ছে যে টিনিয়া সোলিয়ামটা 2 থেকে 3 মিটার লম্বা হতে পারে। এরা পৃষ্ঠীয় এবং অঙ্কীয়ভাবে চ্যাপ্টা এবং এদের দেহের সামনের অংশটা অত্যন্ত সরু এবং আস্তে আস্তে দেহের পিছনের দিকটা এদের চওড়া হতে শুরু করেছে। তাহলে টিনিয়া সোলিয়ামের বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা কি? এরা হচ্ছে দেখতে ফিতার মতো, সেজন্য এদের নাম হচ্ছে ফিতাকৃমি বা ট্যাপওয়ার্ম। তারপর আরেকটি যে বৈশিষ্ট্য বললাম, এরা পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দুই দিকে এরা হচ্ছে চ্যাপ্টা বা চওড়া। এদের দেহের সামনের অংশটি খুবই সরু এবং ধীরে ধীরে দেহের পিছনের অংশটা প্রশস্ত হতে শুরু করেছে। মূলত টিনিয়া সোলিয়ামের দেহ কতগুলো খণ্ড বা প্রোগ্লটিডের সমন্বয়ে গঠিত। দেখো এখানে অনেকগুলো খণ্ড দেখা যাচ্ছে। তাহলে বলা হচ্ছে যে মূলত টিনিয়া সোলিয়ামের দেহ অনেকগুলো খণ্ড বা প্রোগ্লটিডের সমন্বয়ে গঠিত হয়েছে এবং টিনিয়া সোলিয়ামের দেহ মূলত 3টি অংশে বিভক্ত। টিনিয়া সোলিয়ামের দেহ মূলত কয়টি অংশে বিভক্ত? 3টি অংশে বিভক্ত। প্রথম অংশটি স্কোলেক্স, তারপরের অংশটি হচ্ছে গ্রীবা বা গলা বা নেক এবং সবশেষ অংশটি হচ্ছে স্ট্রবিলা। তাহলে টিনিয়া সোলিয়ামের যে মূল দেহটি সেটি অনেকগুলি খণ্ড বা প্রোগ্লটিডের সমন্বয়ে গঠিত এবং টিনিয়া সোলিয়ামের মূল দেহটি মূলত 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে স্কোলেক্স, এরপরটি হচ্ছে গ্রীবা বা গলা বা নেক এবং সবশেষ অংশটি হচ্ছে স্ট্রবিলা। এখন আসি আমি টিনিয়া সোলিয়ামের দেহের যে প্রথম অংশ সেটি হচ্ছে স্কোলেক্স। টিনিয়া সোলিয়ামের দেহের অগ্রপ্রান্তে, একেবারে দেহের অগ্রপ্রান্তে আলপিনের মতো যে অংশটি থাকে তাকে আমরা বলবো স্কোলেক্স। তাহলে কি বলা হচ্ছে যে টিনিয়া সোলিয়ামের দেহের অগ্রপ্রান্তে আলপিনের মতো, এই যে দেহের অগ্রপ্রান্তে খুবই ছোট আলপিনের মতো যে অংশটি দেখা যাচ্ছে তাকে আমরা বলবো স্কোলেক্স। এই স্কোলেক্সটি প্রায় 1 মিলিমিটার ব্যাস। এই যে ব্যাস, স্কোলেক্সের ব্যাস হচ্ছে প্রায় কত মিলিমিটার পর্যন্ত হতে পারে? 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। তাহলে টিনিয়া সোলিয়ামের দেহের অগ্রভাগে খুব ছোট আলপিনের মতো যে অংশটি দেখা যায় এই অংশটি হচ্ছে স্কোলেক্স এবং বলা হচ্ছে যে এই স্কোলেক্সের ব্যাস হচ্ছে প্রায় 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। স্কোলেক্সের যে প্রশস্ত অংশ, স্কোলেক্সের প্রশস্ত অংশে কয়টি করে হুক থাকবে? 4টি করে চোষক থাকবে। স্কোলেক্সের প্রশস্ত অংশে 4টি করে চোষক বা সাকার থাকে। তাহলে বলা হচ্ছে যে স্কোলেক্সের যে প্রশস্ত অংশ সেই প্রশস্ত অংশে কয়টি করে হুক বা চোষক বা সাকার থাকে? 4টি করে চোষক বা সাকার থাকে এবং এই সাকার বা চোষকগুলো অ্যাসিটাবুলাম নামে পরিচিত। তাহলে আমি যে জিনিসটি বললাম, প্রথমটাই হচ্ছে স্কোলেক্স। স্কোলেক্সটি হচ্ছে বলা হচ্ছে যে টিনিয়া সোলিয়ামের দেহের অগ্রপ্রান্তে আলপিনের মতো যে অংশটি থাকে সেটিকে বলা হচ্ছে স্কোলেক্স। তারপর বলা হচ্ছে যে স্কোলেক্সের ব্যাস হচ্ছে প্রায় 1 মিলিমিটার এবং আরও বলা হচ্ছে যে স্কোলেক্সের
প্রশস্ত অংশের চারপাশে। স্কোলেক্সের কি প্রশস্ত অংশটার চারপাশে কয়টি সাকার বা চোষক বিদ্যমান? 4টি সাকার বা চোষক বিদ্যমান, এবং এই সাকার বা চোষকগুলোর একটি নাম আছে। এই সাকার বা চোষকগুলোকে বলা হচ্ছে এসিটাবুলাম। তারপর বলা হচ্ছে স্কোলেক্সের শীর্ষ দেশে, একেবারে দেখো স্কোলেক্সের শীর্ষ দেশে যে গোলাকার উঁচু অংশটি থাকে তাকে বলা হচ্ছে রোস্টেলাম। স্কোলেক্সের শীর্ষ দেশে গোলাকার উঁচু অংশটিকে বলা হচ্ছে রোস্টেলাম। এবং এই যে রোস্টেলাম, এই রোস্টেলামে আবার 2 থেকে 3 সারিতে হুক সাজানো থাকে। তাহলে দেখো এসিটাবুলাম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি চোষক। তাহলে চোষকটা কি স্কোলেক্সের প্রশস্ত অংশের চারপাশে 4টি করে চোষক বা সাকার থাকে। এই যে 4টি করে চোষক বা সাকার, এদের নাম হচ্ছে এসিটাবুলাম। আর এইখানে যেটা যে স্কোলেক্সের শীর্ষ দেশে যে গোলাকার অংশটি, সেটির নাম হচ্ছে রোস্টেলাম। তাহলে একটি জিনিস হচ্ছে এসিটাবুলাম, একটি জিনিস হচ্ছে রোস্টেলাম। আমি আবার বলছি এসিটাবুলামটা কি? এসিটাবুলামটা হচ্ছে স্কোলেক্সের প্রশস্ত অংশের চারপাশে যে 4টি চোষক বা সাকার থাকে তাকে আমরা বলবো এসিটাবুলাম। আর হচ্ছে স্কোলেক্সের শীর্ষ দেশে গোলাকার যে উঁচু অংশটি থাকে তাকে আমরা বলবো রোস্টেলাম। এই রোস্টেলামে আবার 2 থেকে 3 সারিতে হুক সাজানো থাকে। এই রোস্টেলামে হচ্ছে 2 থেকে 3 সারিতে হুক সাজানো থাকে, এবং এই হুকগুলো কিভাবে সজ্জিত থাকে? বৃত্তাকারভাবে সজ্জিত থাকে। বাইরের সারির হুকগুলো হচ্ছে ছোট, বাইরের সারির যে হুকগুলো থাকে সেই হুকগুলো হচ্ছে ছোট, এবং এই হুকগুলোর ব্যাস হচ্ছে এগুলো হচ্ছে ছোট, হচ্ছে কতটুকু ছোট? 130 মাইক্রোমিটার। বাইরের সারির হুকগুলো ছোট, সেগুলো হচ্ছে 130 মাইক্রোমিটার, এবং এই রোস্টেলামের ভিতরের সারির হুকগুলো বড়, সেগুলো হচ্ছে কত মাইক্রোমিটার? 180 মাইক্রোমিটার। তাহলে আমি এটা আবার বলছি যে রোস্টেলামের মধ্যে 2 থেকে 3 সারিতে হুক সাজানো থাকে, এবং এই হুকগুলো কিভাবে সাজানো থাকে? বৃত্তাকারে সজ্জিত থাকে। এবং এই হুকগুলো কিছু হুক থাকে বাইরের দিকে সজ্জিত থাকে, এবং কিছু হুক থাকে ভিতরের দিকে। এই বাইরের সারির হুকগুলো হচ্ছে ছোট, এই ছোট হুকগুলো হচ্ছে 130 মাইক্রোমিটার, এবং ভিতরের সারির যে হুকগুলো সেগুলো হচ্ছে বড়, সেগুলো হচ্ছে 180 মাইক্রোমিটার। আর হুকগুলো এমনভাবে সাজানো থাকে যে একটির পর আরেকটি সাজানো থাকে, এবং একটি বড় হুক থাকে, একটি ছোট হুক থাকে, অল্টারনেট ভাবে থাকে। একটি বড় হুক থাকে আর একটি ছোট হুক থাকে, এবং প্রত্যেকটি হুক আবার 3টি ভাগে বিভক্ত। এই যে দেখানো হয়েছে প্রত্যেকটি হুক থেকে 3টি ভাগে বিভক্ত। হাতল বা হ্যান্ডেল, তারপর হচ্ছে ব্লেড, তারপর হচ্ছে মূল। প্রত্যেকটি আবার 3টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে হাতল, তারপর হচ্ছে ভিত্তি বা বেস যেটা মূল, আর একটা হচ্ছে ব্লেড। তাহলে এই হচ্ছে টিনিয়া সোলিয়ামের যে প্রথম অংশটি, সেই অংশটির বর্ণনা, সেটি হচ্ছে স্কোলেক্স। আমি আবার বলছি টিনিয়া সোলিয়ামের টিনিয়া সোলিয়ামের দেহের, তাহলে টিনিয়া সোলিয়ামের দেহটি কয়টি মূলত অনেকগুলি খণ্ড বা প্রোগোটিডের সমন্বয়ে গঠিত, এবং এদের দেহের যে প্রধান অংশ হচ্ছে 3টি। একটা হচ্ছে স্কোলেক্স, একটা হচ্ছে গ্রীবা বা গলা, আর একটা হচ্ছে তোমার স্ট্রবিলা। এখন আমি আবার একটু স্কোলেক্সটা একটু রিপিট করছি। স্কোলেক্সটা হচ্ছে টিনিয়া সোলিয়ামের দেহের অগ্রপ্রান্তে আলপিনের মতো যে ছোট অংশটি, তাকে আমরা বলবো হচ্ছে স্কোলেক্স। এই স্কোলেক্স হচ্ছে 1 মিলিমিটার ব্যাস পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে এই স্কোলেক্সের হচ্ছে প্রশস্ত প্রান্তের চারপাশে 4টি চোষক বা সাকার থাকে। এই চোষক বা সাকারের নাম হচ্ছে এসিটাবুলাম। তাহলে স্কোলেক্সের চোষক বা সাকারের নাম কি? স্কোলেক্সের চোষক বা সাকারের নাম হচ্ছে এসিটাবুলাম। আবার স্কোলেক্সের মাথার একেবারে শীর্ষ প্রান্তে হচ্ছে উঁচু যে অংশটি, সেটি হচ্ছে রোস্টেলাম। তবে আগেরটি ছিল যে হুক চোষক বা সাকার, সেটি ছিল হচ্ছে এসিটাবুলাম। আর এখানে স্কোলেক্সের মাথার শীর্ষ প্রান্তে গোলাকার যে উঁচু অংশটি, সেটির নাম হচ্ছে রোস্টেলাম। এবং রোস্টেলামের মধ্যে হচ্ছে 2 থেকে 3 সারির মুখ বৃত্তাকারভাবে সজ্জিত থাকে। রোস্টেলামের মধ্যে 2 থেকে 3 সারি হুক বৃত্তাকারভাবে সজ্জিত থাকে। এই 2 থেকে 3 সারির মধ্যে যে বাইরের দিকের যে হুকগুলো, সেই হুকগুলো হচ্ছে ছোট, 130 মাইক্রোমিটার, এবং ভিতরের দিকের যে হুকগুলো, সেই হুকগুলো হচ্ছে বড়, সেগুলো হচ্ছে 180 মাইক্রোমিটার। তারপর হুকগুলো কিভাবে সাজানো থাকে? অল্টারনেট ভাবে, একটি বড় হুক থাকবে, একটি ছোট হুক থাকবে, এভাবে সাজানো থাকে। তারপর যে আর কি বললাম, স্কোলেক্সের হুকের 3টি ভাগ। এই যে হুকগুলো, এটাকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি হচ্ছে হ্যান্ডেল বা হাতল, তারপরটি হচ্ছে ভিত্তি বা বেস বা মূল যেটাই বলো, এবং সবশেষ অংশটি হচ্ছে ব্লেড। তাহলে এই হচ্ছে টিনিয়া সোলিয়ামের স্কোলেক্সের বর্ণনা। এখন স্কোলেক্সের কাজ কি? স্কোলেক্স হচ্ছে টিনিয়া সোলিয়ামের
হোল ফাস্ট অর্গান বা সংবন্ধন অঙ্গ হিসেবে কাজ করে। টিনিয়া সোলিয়াম স্কোলেক্সের কী হিসেবে কাজ করে? হোল ফাস্ট অর্গান বা সংবন্ধন অঙ্গ হিসেবে কাজ করে। এখন এই হোল ফাস্ট অর্গান বা সংবন্ধন অঙ্গটা কী জিনিস? একদম শুরুতে আমি বলেছিলাম টিনিয়া সোলিয়াম মানুষের অন্ত্রের মিউকাসের পর্দায় স্কোলেক্সের হুক দ্বারা আটকে থাকে। তাহলে যে জিনিসের মাধ্যমে সে একটা জিনিস কোনো কিছুর মধ্যে আটকে থাকবে সেটা হচ্ছে সংবন্ধন অঙ্গ বা হচ্ছে হোল ফাস্ট অর্গান। তাহলে বলা হচ্ছে যে টিনিয়া সোলিয়াম হচ্ছে স্কোলেক্সের কী হিসেবে কাজ করে? সংবন্ধন অঙ্গ বা হোল ফাস্ট অঙ্গ হিসেবে কাজ করে। এবং আরেকটা বলা হচ্ছে যে এই টিনিয়া সোলিয়ামের স্কোলেক্সের হুকের সাহায্যে টিনিয়া সোলিয়ামটি মানুষের অন্ত্রের গায়ে মিউকাস পর্দায় আটকে থাকে। এখন যে দ্বিতীয় অংশটি হচ্ছে সেটি আসছে আমরা। তাহলে স্কোলেক্সের বর্ণ আমরা করলাম, স্কোলেক্সের কাজ আমরা করলাম। স্কোলেক্স তাহলে কী হিসেবে কাজ করে? সংবন্ধন অঙ্গ বা হোল ফাস্ট অর্গান হিসেবে কাজ করে। তাহলে দ্বিতীয় যে অংশটি সেটি হচ্ছে গ্রীবা বা গলা বা হচ্ছে নেক। এখানে এই যে গ্রীবা দেখানো হয়েছে, এখানে ওই যে গ্রীবাটা দেখানো হচ্ছে। তাহলে গ্রীবাটা হচ্ছে তোমার স্কোলেক্সের যে পরবর্তী অংশটা, সেটা স্কোলেক্সের একেবারেই সংলগ্ন যে পরবর্তী অংশটি সেটি হচ্ছে গ্রীবা বা গলা হিসেবে পরিচিত। এবং গ্রীবা অঞ্চল থেকে অযৌন পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে নতুন প্রোটোটিটের সৃষ্টি হয়। তাহলে বলা হচ্ছে স্কোলেক্সের পরবর্তী অঞ্চলটি হচ্ছে গ্রীবা বা গলা বা নেক, এবং গ্রীবা অঞ্চল থেকে অযৌন পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে নতুন প্রোটোটিটের উৎপত্তি হয়। সেজন্য গ্রীবা অঞ্চলটাকে বলা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। কেন বর্ধিষ্ণু অঞ্চল বলা হয়? কারণ গ্রীবা অঞ্চল থেকে অযৌন পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে টিনিয়া সোলিয়ামের নতুন প্রোটোটিট উৎপন্ন হয়। সেজন্য এই গ্রীবা অঞ্চলটিকে বলা হচ্ছে কি বর্ধিষ্ণু অঞ্চল। গ্রীবা অঞ্চলটি ক্রমান্বয়ে বর্ধিত হয়ে আস্তে আস্তে অনেক ধরনের প্রোটোটিট সৃষ্টি করে। আমি আবার বলছি, স্কোলেক্সের পরের অংশটি হচ্ছে গ্রীবা বা গলা বা নেক, একেবারে পরবর্তী অংশ। এবং এই পরবর্তী অংশটি থেকে অযৌন পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে টিনিয়া সোলিয়ামের নতুন খণ্ড বা প্রোটোটিটের সৃষ্টি হয়। বিধায় এই গ্রীবা অঞ্চলটিকে বলা হয় বর্ধিষ্ণু অঞ্চল। এবং এখান থেকে এই গ্রীবা অঞ্চল থেকে আস্তে আস্তে নতুন প্রোটোটিটের সৃষ্টি হয়ে টিনিয়া সোলিয়ামের দেহটি বর্ধিত হয়। আচ্ছা, এবং সর্বশেষ যে অংশটি হচ্ছে সেটি হচ্ছে স্ট্রবিলা। তাহলে প্রথম অংশটি ছিল স্কোলেক্স, যেটির কাজ হচ্ছে টিনিয়া সোলিয়ামের হোল ফাস্ট অর্গান বা সংবন্ধন অঙ্গ হিসেবে কাজ করে। আর দ্বিতীয় অংশটি ছিল গ্রীবা, যেটি গ্রীবা বা গলা বা নেক, যেটি কি হিসেবে কাজ করে? যেটি হচ্ছে টিনিয়া সোলিয়ামের বর্ধিষ্ণু অঞ্চল হিসেবে কাজ করে। এখন আমরা আসি সর্বশেষ অঞ্চল, যেটি হচ্ছে স্ট্রবিলা। দেখি এই স্ট্রবিলাটা কি বলা হচ্ছে। যে গ্রীবা পরবর্তী চ্যাপ্টার রিবনের মতো অংশ, এখানে এসে শরীরটা একটু চ্যাপ্টা হয়ে গেছে আস্তে, ঠিক মানে আস্তে টিনিয়া সোলিয়ামের শুরুর দিকটা অত্যন্ত সরু ছিল, আস্তে আস্তে এটা সরু চওড়া হচ্ছে। দেখো যে গ্রীবার পরবর্তী যে টিনিয়া সোলিয়ামের দেহের যে প্রশস্ত অংশটি, কি গ্রীবা পরবর্তী টিনিয়া সোলিয়ামের দেহের যে প্রশস্ত অংশটি, তাকে আমরা বলবো স্ট্রবিলা। দৈর্ঘ্য বরাবর মানে লম্ব বরাবর অনেকগুলো স্ট্রবিলার সমন্বয়ে টিনিয়া সোলিয়ামের দেহটি গঠিত হচ্ছে। এইসব খণ্ডে, এই যে স্ট্রবিলার যে প্রত্যেকটা খণ্ড, এইসব খণ্ডে প্রত্যেকটি খণ্ডকে বলা হচ্ছে প্রোটোটিট। তাহলে স্ট্রবিলাটা কিসের পিছনে? যে গ্রীবা পরবর্তী যে টিনিয়া সোলিয়ামের দেহের যে প্রশস্ত অংশটি, তাকে আমরা বলবো হচ্ছে স্ট্রবিলা। এবং বলা হচ্ছে যে এই দৈর্ঘ্য বরাবর অনেকগুলো খণ্ডের সমন্বয়ে স্ট্রবিলাটা গঠিত হয়। এবং এইসব খণ্ডের যে স্ট্রবিলার মধ্যে যে সমস্ত খণ্ডগুলো থাকে, এইসব খণ্ডের প্রত্যেকটিকে বলা হচ্ছে প্রোটোটিট। মোটামুটিভাবে 3 মিটার লম্বা, আমি আগেই বলেছিলাম যে একটি টিনিয়া সোলিয়ামের দেহের দৈর্ঘ্য 2 থেকে 3 মিটার হতে পারে। তাহলে বলা হচ্ছে যে মোটামুটিভাবে 3 মিটার লম্বা একটি টিনিয়া সোলিয়ামের দেহে 800 থেকে 1000টি পর্যন্ত প্রোটোটিট থাকতে পারে। তাহলে মোটামুটিভাবে 3 মিটার লম্বা একটি টিনিয়া সোলিয়ামের দেহে কতটি প্রোটোটিট থাকতে পারে? 800 থেকে 1000টি পর্যন্ত প্রোটোটিট থাকতে পারে। আমি আবার বলছি যে মোটামুটিভাবে 3 মিটার লম্বা একটি টিনিয়া সোলিয়ামের দেহে 800 থেকে 1000টি পর্যন্ত প্রোটোটিট থাকতে পারে। প্রত্যেকটি প্রোটোটিট, এই যে প্রোটোটিটগুলো দেখানো হলো, এই প্রত্যেকটি প্রোটোটিট পুরুষ এবং স্ত্রী জননতন্ত্র, প্রত্যেকটি প্রোটোটিটে পুরুষ এবং স্ত্রী জননতন্ত্র বিদ্যমান। তাহলে এই যে 800 থেকে 1000টি প্রোটোটিট থাকে, এই প্রত্যেকটি প্রোটোটিটে কি থাকে? পুরুষ এবং স্ত্রী জননতন্ত্র বিদ্যমান। ফলে এরা
মানে যেহেতু প্রত্যেকটি প্রগতিতে পুরুষ এবং স্ত্রী জনতন্ত্র বিদ্যমান থাকে, সেই জন্য এরা এক একটি প্রগতির এক একটি একক হিসেবে কাজ করতে পারে। এই জায়গাটা একটু খেয়াল করো। বলা হচ্ছে যে 800 থেকে 1000টি প্রগতি একটি টিনিয়া সোলিয়ামের দেহে থাকে এবং প্রত্যেকটি প্রগতিতে পুরুষ এবং স্ত্রী জনতন্ত্র বিদ্যমান। যেহেতু প্রতিটি প্রগতিতে আলাদা আলাদাভাবে পুরুষ এবং স্ত্রী জনতন্ত্র বিদ্যমান, সেই জন্য প্রতিটি প্রগতি এক একটি একক হিসেবে কাজ করে। এছাড়াও প্রগতিতে আর কি কি থাকে? প্রগতিতে থাকে হচ্ছে তোমার পেশি, স্নায়ুরজ্জু এবং রেচননালী থাকবে। প্রগতিতে আর কি কি থাকবে? পেশি থাকবে, স্নায়ুরজ্জু থাকবে এবং রেচননালী থাকবে। তাহলে প্রগতিতে হচ্ছে 800 থেকে 1000টি প্রগতি এবং প্রত্যেকটি প্রগতিতে আলাদা আলাদাভাবে পুরুষ জনতন্ত্র এবং স্ত্রী জনতন্ত্র থাকবে। যেহেতু আলাদা আলাদাভাবে প্রত্যেকটি প্রগতিতে পুরুষ এবং স্ত্রী জনতন্ত্র থাকে, সেই জন্য প্রত্যেকটি প্রগতি আলাদা আলাদাভাবে এক একটি একক বা ইউনিট হিসেবে কাজ করে। এছাড়া প্রগতিটি আগে কি থাকে? এছাড়া প্রগতিটি আরও থাকতে পারে পেশি, তারপর হচ্ছে স্নায়ুরজ্জু এবং হচ্ছে রেচননালী। এই যে পূর্ণাঙ্গ ফিতাকৃমি স্ট্রবেরিকে আবার 3 ভাগে ভাগ করা। দেখো 3টা ভাগ এখানে দেখানো হয়েছে। একটি হচ্ছে অপরিণত বা ইম্যাচিউর প্রগতি, একটি হচ্ছে পরিণত বা ম্যাচিউর প্রগতি এবং সর্বশেষটি হচ্ছে গ্রাভিড প্রগতি। তাহলে একটি স্ট্রবেরিয়ার যে প্রগতিগুলো থাকে, প্রত্যেকটি প্রগতিকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? মানে স্ট্রবেরিয়ার প্রকারভেদ হচ্ছে 3 ধরনের। একটি হচ্ছে অপরিণত বা ইমেচিউর প্রগতি, পরটি হচ্ছে পরিণত বা ম্যাচিউর প্রগতি এবং সবশেষটি হচ্ছে গ্রাভিড প্রগতি। এখন আমি আসি অপরিণত প্রগতি বা ইমেচিউর প্রগতি। সেটা কি? গলার পশ্চাৎদেশে অবস্থিত। এটা কোন দিক? এই যে একেবারে গ্রীবা, মানে অপরিণত বা প্রগতিটি একেবারে কিসের পিছনে অবস্থিত? গ্রীবা বা গলা বা নেকের পিছনে অবস্থিত। তাহলে দেখা যাচ্ছে যে গ্রীবা বা গলা বা নেকের পিছন একেবারে সংলগ্ন যে প্রগতিটি, সেটি হচ্ছে অপরিণত প্রগতি বা ইমেচিউর প্রগতি। এবং এখানে আবার কি থাকে না? এই ইমেচিউর প্রগতিগুলোতে আবার কোনো ধরনের জননাঙ্গ থাকে না, পুরুষ জননাঙ্গ থাকে না, স্ত্রী জননাঙ্গ থাকে না। এবং এই অপরিণত প্রগতিটির সংখ্যা হতে পারে 175 থেকে 225 পর্যন্ত। অপরিণত প্রগতির সংখ্যা হতে পারে 175 থেকে 225 পর্যন্ত। তাহলে আমি আবার বলছি যে প্রগতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রগতিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ইমেচিউর প্রগতি, পরটি হচ্ছে ম্যাচিউর প্রগতি এবং সবশেষটি হচ্ছে গ্রাভিড প্রগতি। তাহলে যে ইমেচিউর প্রগতি যে বললাম, এই ইমেচিউর প্রগতিগুলো কার পরবর্তীতে অবস্থান করে? একেবারে গ্রীবা সংলগ্ন অবস্থায় বা গ্রীবার পেছন দিকে অবস্থান করে। এবং এই অপরিণত প্রগতিতে কোনো ধরনের পুরুষ বা স্ত্রী কোনো ধরনের প্রজননতন্ত্র বা জননতন্ত্র থাকে না এবং এদের সংখ্যা কত হতে পারে? 175 থেকে 225 পর্যন্ত হতে পারে। এখন যেটা আসছি সেটা হচ্ছে পরিণত প্রগতি বা ম্যাচিউর প্রগতি। সেটা বলা হচ্ছে যে ফিতাকৃমির লম্বা যে শরীরটা, এই শরীরের মাঝামাঝি অংশে বর্গাকৃতির যে প্রগতিগুলো অবস্থান করে তাদেরকে আমরা বলবো পরিণত বা ম্যাচিউর প্রগতি। তাহলে বলা হচ্ছে যে ফিতাকৃমির লম্বা শরীরটার মাঝামাঝি অংশে বর্গাকৃতির যে প্রগতিগুলো অবস্থান করবে তাকে আমরা বলবো হচ্ছে ম্যাচিউর প্রগতি বা হচ্ছে পরিণত প্রগতি। এবং এইগুলো প্রজনন অঙ্গ বহন করে এবং এদের সংখ্যা 400 থেকে 500 পর্যন্ত হতে পারে। তাহলে আমি আবার বলছি যে ফিতাকৃমির লম্বা শরীরটার মাঝামাঝি অংশে প্রায় বর্গাকার যে প্রগতিগুলো অবস্থান করে তাকে আমরা বলবো পরিণত বা ম্যাচিউর প্রগতি। এবং এই পরিণত বা ম্যাচিউর প্রগতিগুলো হচ্ছে তোমার প্রজনন অঙ্গ বহন করে, মানে স্ত্রী জননাঙ্গ এবং পুরুষ জননাঙ্গ বহন করে এবং এদের সংখ্যা হচ্ছে 400 থেকে 500 পর্যন্ত হতে পারে। এবং এই পরিণত প্রগতিগুলো প্রথম দিকে যে জনতন্ত্রগুলো বহন করে সেগুলো হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র এবং সেখানে হচ্ছে 100 থেকে 200টি খণ্ডের মধ্যে পুরুষ প্রজননতন্ত্র বিদ্যমান এবং বাকি যে 250 থেকে 300 সেগুলোতে আবার দুটি পুরুষ জনতন্ত্র থাকে, আবার হচ্ছে স্ত্রী জনতন্ত্র থাকে। খেয়াল করো না এটা, আমি বলছি যে টিনিয়া সোলিয়ামের লম্বা দেহটির মাঝামাঝি অংশে যে বর্গাকৃতির প্রগতিগুলো থাকে তাকে আমরা বলবো পরিণত প্রগতি এবং এই পরিণত প্রগতিটির সংখ্যা হচ্ছে 400 থেকে 500 পর্যন্ত। এবং এই পরিণত প্রগতিটির মধ্যে পুরুষ জনতন্ত্র এবং স্ত্রী জনতন্ত্র দুটোই অবস্থান করে এবং এই পরিণত প্রগতিগুলোর প্রথম 100 থেকে 200টির মধ্যে শুধুমাত্র পুরুষ জনতন্ত্র থাকে।
তাহলে পরিণত প্রোটোটিডগুলোর প্রথম 100 থেকে 200টির মধ্যে শুধুমাত্র পুরুষ জনতন্ত্র বিদ্যমান এবং পরবর্তী যে 250 থেকে 300টি প্রোটোটিড সেগুলোর মধ্যে একাধারে একই সাথে পুরুষ জনতন্ত্র থাকবে, আবার হচ্ছে স্ত্রী জনতন্ত্র থাকবে। তাহলে পরিণত প্রোটোটিডগুলোর প্রথম দিকে যে 100 থেকে 200, সেই 100 থেকে 200 প্রোটোটিডের মধ্যে কি থাকবে? শুধুমাত্র পুরুষ জনতন্ত্র বিদ্যমান এবং পিছন দিকে 250 থেকে 300 প্রোটোটিডের মধ্যে একাধারে পুরুষ জনতন্ত্র থাকবে এবং হচ্ছে তোমার স্ত্রী জনতন্ত্র থাকবে। এবং প্রত্যেকটি পরিণত প্রোটোটিড স্বয়ংসম্পূর্ণ একক হিসেবে কাজ করে। প্রত্যেকটি পরিণত প্রোটোটিড স্বয়ংসম্পূর্ণ একক হিসেবে কাজ করে এবং এখানে একই সাথে স্বনিষেকও সম্পন্ন হয় এবং পরনিষেকও সম্পন্ন হয়। তাহলে এইগুলো পরিণত প্রোটোটিডের বর্ণনা। আমি যদি একটু সামারি করি যে টিনিয়া সোলিয়ামের ফিতার মতো লম্বা দেহটি, 3 মিটার লম্বা দেহটির মাঝখানে যে বর্গাকৃতির যে প্রোটোটিডগুলো থাকে সেই প্রোটোটিডগুলোকে আমরা বলবো পরিণত প্রোটোটিড এবং এই পরিণত প্রোটোটিডে জননতন্ত্র বহন করে এবং একই সাথে এরা পুরুষ জনতন্ত্র বহন করে হচ্ছে প্রথম 100 থেকে 200টি এবং পিছন দিকে 250 থেকে 300টি হচ্ছে একই সাথে পুরুষ জনতন্ত্র এবং স্ত্রী জনতন্ত্র বহন করে এবং প্রত্যেকটি পরিণত প্রোটোটিড এক একটি কি হিসেবে কাজ করে, একক হিসেবে কাজ করে এবং এদের মধ্যে একই সাথে স্বনিষেক এবং পরনিষেক দুটি সম্পন্ন হয়। এখন আসি সবশেষ অংশটি, যেটি হচ্ছে গ্রাভিড প্রোটোটিড। এই যে একদম টিনিয়া সোলিয়ামের দেহের সর্বশেষ যে প্রোটোটিডগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গ্রাভিড প্রোটোটিড। গ্রাভিড প্রোটোটিড হচ্ছে স্ট্রবিলার পিছন দিকে অবস্থিত। স্ট্রবিলাটাকে 3 ধরনের প্রোটোটিড আমরা পেয়েছি: অপরিণত প্রোটোটিড, পরিণত প্রোটোটিড এবং হচ্ছে গ্রাভিড প্রোটোটিড। এই স্ট্রবিলার একেবারে পিছনের যে প্রোটোটিডগুলো সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রাভিড প্রোটোটিড। এখানে আবার কোনো ধরনের জনতন্ত্র থাকে না, এখানে হচ্ছে তোমার নিষিক্ত ডিম্বাণু বিদ্যমান। এই ধরনের প্রোটোটিডগুলোতে কি থাকে? তোমার নিষিক্ত ডিম্বাণু থাকে এবং এই স্ট্রবিলার শেষ প্রান্ত থেকে এই প্রোটোটিডগুলো নিয়মিতভাবে বিচ্ছিন্ন হয়। দেখো যে স্ট্রবিলার শেষ প্রান্ত থেকে গ্রাভিড প্রোটোটিডগুলো কি হচ্ছে? নিয়মিতভাবে বিচ্ছিন্ন হচ্ছে। এরা সাধারণত 2টি থেকে 5টি করে একত্রে খসে পড়ে। সাধারণত কয়টি থেকে 5টি করে একত্রে খসে পড়ে? 2টি থেকে 5টি করে একত্রে খসে পড়ে এবং মূল দেহ থেকে গ্রাভিড প্রোটোটিডের এই যে খসে পড়ার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে অ্যাপোলাইসিস। মূল দেহ থেকে গ্রাভিড প্রোটোটিডের যে খসে পড়ার প্রক্রিয়াটি তাকে বলা হচ্ছে অ্যাপোলাইসিস। আমি আবার বলছি, গ্রাভিড প্রোটোটিডের অংশটি স্ট্রবিলার একেবারে পিছন দিকে যে প্রোটোটিডগুলো দেখা যায় সেই প্রোটোটিডকে বলা হচ্ছে গ্রাভিড প্রোটোটিড। এদের সংখ্যা হচ্ছে 250 থেকে 300টি। এখানে কোনো জননতন্ত্র থাকে না, এখানে হচ্ছে নিষিক্ত ডিম্বাণু থাকে এবং এই গ্রাভিড প্রোটোটিডগুলো নিয়মিতভাবে মূল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একসাথে 2টি থেকে 5টি গ্রাভিড প্রোটোটিড খসে পড়ে। মূল ফিটাকেমের মূল দেহ থেকে গ্রাভিড প্রোটোটিডের এই যে খসে পড়ার প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাপোলাইসিস। আচ্ছা, তাহলে স্ট্রবিলার এই যে খণ্ডকগুলোর কাজ হচ্ছে, মেইনলি কাজ হচ্ছে তোমার পুরুষ জনতন্ত্র এবং স্ত্রী জনতন্ত্র বহন করবে এবং আরেকটি হচ্ছে কি বহন করে? এরা নিষিক্ত ডিম্বাণু বহন করে। এছাড়া আরও কি ধারণ করে তারা? পেশি, তারপর হচ্ছে স্নায়ুরজ্জু এবং হচ্ছে রেটিনালি গঠন করে। তাহলে আজকের ক্লাসে আমরা কি বললাম? আজকের ক্লাসে আমরা বললাম যে টিনিয়া সোলিয়ামের কোন পর্বের প্রাণী, কোন শ্রেণীভুক্ত প্রাণী এবং হচ্ছে এরা হচ্ছে এদের ভৌগোলিক অবস্থান এবং স্বভাব এবং বাসস্থান। এবং যে মূল জিনিসটা আমি পড়ালাম সেটা হচ্ছে টিনিয়া সোলিয়ামের দেহের বাহ্যিক গঠন বা এক্সটার্নাল মরফোলজি। এই এক্সটার্নাল মরফোলজির মধ্যে বলা হচ্ছে টিনিয়া সোলিয়ামের মূল দেহটি অনেকগুলো খণ্ড বা প্রোটোটিডের সমন্বয়ে গঠিত হয় এবং এই মূল দেহটিকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কোলেক্স, তারপরে হচ্ছে গ্রীবা এবং তারপরটা হচ্ছে স্ট্রবিলা। আর স্কোলেক্সের মধ্যে কি পাওয়া হয়েছে? স্কোলেক্সের মধ্যে যে কি থাকে? 4টি তোষক বা সাকার থাকে। এই তোষক বা সাকারকে বলা হয় এসিটাবুলাম। আবার স্কোলেক্সের মাথার শীর্ষ প্রান্তে যে গোলাকার উঁচু জায়গাটি থাকে তাকে বলেছি আমি রোস্টেলাম এবং এই রোস্টেলামে 2 থেকে 3 সারি কি থাকে? হুক সাজানো থাকে। বাইরের দিকের হুকগুলো হচ্ছে ছোট, হচ্ছে 130 মাইক্রোমিটার এবং ভিতরের দিকের হুকগুলো হচ্ছে বড়, 180 মাইক্রোমিটার। এই হচ্ছে কিসের বর্ণনা ছিল? স্কোলেক্স। এরপরটা হচ্ছে গ্রীবা বা গলা বা নেক, যে অঞ্চলটিকে বলা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। কেন বলা হচ্ছে? কারণ গ্রীবা বা গলা অঞ্চল থেকে অযৌন পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে নতুন খণ্ডের সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে, এই জন্য গ্রীবা বা গলাটাকে বলা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। এবং সবশেষ যে অঞ্চলটি হচ্ছে সেটি হচ্ছে স্ট্রবিলা। এই স্ট্রবিলাটাকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অপরিণত প্রোটোটিড, যেখানে কোনো ধরনের জনতন্ত্র থাকে না,
মাঝখানেরটি হচ্ছে পরিণত প্রোটোটিন, যেটা হচ্ছে দেহের মাঝামাঝি অংশের বর্গাকৃতির যে প্রোটোটিনগুলো, এবং এখানে হচ্ছে কি থাকে, পুরুষ যন্ত্রতন্ত্র থাকে এবং স্ত্রী যন্ত্রতন্ত্র থাকে। আর সবশেষ যেটা হচ্ছে গ্রাভিড প্রোটোটিন, যে প্রোটোটিনটি হচ্ছে মূল দেহ থেকে নিয়মিতভাবে বিচ্ছিন্ন হয়, একসাথে 2 থেকে 5টি খসে পড়ে, এবং এই খসে পড়ার প্রক্রিয়াটি মূল দেহ থেকে গ্রাভিড প্রোটোটিন খসে পড়ার যে প্রক্রিয়া, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাপোলাইসিস। এবং এটির কাজ কি, আচ্ছা তাহলে এই প্রোটোটিনগুলো আরও কী কী ধারণ করতে পারে? প্রোটোটিনগুলো আরও হচ্ছে পেশি ধারণ করতে পারে, স্নায়ুবদ্ধ ধারণ করতে পারে, এবং হচ্ছে রেচনালি ধারণ করতে পারে। এই টিনিয়াসোলিয়ামের বাহ্যিক গঠন যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে তোমরা খুব সুন্দর করে এই যে টিনিয়াসোলিয়ামের বাহ্যিক গঠনের চিত্রটি আঁকবে। আর হচ্ছে স্কোলেক্সের বিভিন্ন অংশ এটিকে দেখাবে। এই যে স্কোলেক্সের বিভিন্ন অংশ দেখানো হয়েছে, এখানে একটি স্কোলেক্সের ইয়েটি আনুভূমিকভাবে দেখানো হয়েছে, আর এখানে হচ্ছে ওই যে স্কোলেক্সের যে হুকগুলো থাকে, হুকের যে 3টা ভাগ, একটা হচ্ছে হ্যান্ডেল বা হাতল, একটা হচ্ছে মূল বা ভিত্তি বা বেস, এবং আরেকটি হচ্ছে ব্লেড। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।